প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে আজও বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখী মানুষের স্রোত। ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। বাসে 700, 800, 1000 টাকা ভাড়া, ট্রাক যাচ্ছি আমরা 200 টাকা 100 টাকা করে। গাড়ি পাইনি ওই জন্য টাকা চলে যায়। ফাঁকা ঢাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়, কড়া নজরদারিতে আবাসিক এলাকা, বাড়ির মালিক সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও তৎপর থাকার আহ্বান জিএমভির। 190তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিশেষ ট্রেন। ঈদ শুভেচ্ছা বিনিময়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। আগামী দিনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। এবং ঈদকে কেন্দ্র করে সারা দেশে লেনদেন হয় 1.5 লাখ কোটি টাকারও বেশি। অর্থনীতিতে আসে বাড়তি গতি, ভারসাম্য রক্ষা হয় শহর গ্রামের অর্থনীতিতে, মত বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। এবারে ঈদে ঘরে ফেরার খবর। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে আজও বাড়ি ফিরছেন অনেকে। ভোর থেকেই বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখী মানুষের ভিড়। রেলে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। প্রথমে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। রাশেদ, কি দেখছেন? অপলা, কিছুক্ষণ আগেই কিন্তু আজকের দিনের এখন পর্যন্ত সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে 17 নম্বর ট্রেনটি এখান থেকে ছেড়ে গেল। দিনাজপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গেল, ট্রেনটি আসলে 9:45 নাগাদ ছাড়ার কথা থাকলেও 15 মিনিট দেরিতে, অর্থাৎ 10টা নাগাদ ছাড়লো। এবং এই ট্রেনটিতেও আমরা কিন্তু দেখলাম যথারীতি সকালের মতো, সকাল থেকে যেমনটি দেখছিলাম বেশ কয়েকটি ট্রেন যেমন উপচে পড়া ভিড় ছিল বলতে গেলে, সেরকমই ভিড় ছিল। এবং এই ট্রেনটিতে আমরা দেখলাম যে ছাদে যে যাত্রীরা যাচ্ছে, আসলে এই যে ঈদকে কেন্দ্র করে এই যে বাঙালিদের যে আবেগ, সেই আবেগের প্রকাশগুলো আসলে দেখতে হলে কিন্তু এই যাত্রাপথের যাত্রীদেরই দেখতে হয়। তারা কিন্তু আসলে এই আবেগের কাছে আসলে সব ঝুঁকি বা সব কষ্টই যেন হার মেনে যায়। আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে তারা কিভাবে যে এই ছাদে ভ্রমণ করছেন এবং এটা যে কতখানি ঝুঁকিপূর্ণ সেটা আসলে এখানে আসলেই বোঝা যায়। কিন্তু তারপরেও কিন্তু তারা উঠছেন এবং যাচ্ছেন। পাশাপাশি এই প্রচন্ড রোদেও কিন্তু তাদের কষ্ট করতে হচ্ছে। শুধু যে ছাদে যারা যাচ্ছেন তাদের যে কষ্ট করতে হচ্ছে বিষয়টা কিন্তু তা না, যারা আসলে ভেতরে থাকেন তাদেরও কিন্তু আমরা দেখেছি যে ভিতরে যতজন যাত্রী ততজন সিট দেওয়া থাকলেও পাশাপাশি কিন্তু স্ট্যান্ডিং টিকিট নিয়েও বেশ যাত্রী উঠেন এবং এদের পরিমাণ আসলে যারা বসে থাকেন সেই যাত্রীর চেয়েও অনেক বেশি। এবং তারা আসলে দাঁড়িয়ে যাচ্ছেন, প্রচন্ড গরমের মধ্যে যাচ্ছেন এবং বলতে গেলে যারা কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে শোভন চেয়ারে টিকিট কাটছেন তারাও কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন না। তাদেরও বলতে গেলে মাথার উপরে একজন দাঁড়িয়ে থাকছেন বা পাশে পায়ের কাছে বসে থাকছেন। আসলে কেউ কিন্তু স্বস্তিতে ওভাবে যেতে পারছে না। কিন্তু তারপরও কিন্তু তাদের আমি দেখেছি যে তাদের চোখে মুখে বা তাদের কথায় ও ধরনের কিন্তু বহিঃপ্রকাশ নেই। তারা কিন্তু এই সব কষ্ট, যেমনটি বলছিলাম, আবেগের কাছে সব কষ্টই যেন ম্লান হয়ে যায়। তাদের আসলে সবারই একটি জিনিস যে তারা যত দ্রুত সম্ভব প্রিয়জনের কাছে চলে যাবে। যেহেতু আজকে আমরা জানি বেশ কয়েকটি দেশে মুসলিম বিশ্বে ঈদ পালিত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আজকে কালকে আমাদের দেশে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদিও চাঁদ দেখার উপর নির্ভর করছে, সেহেতু সবাই কিন্তু আজকে রোজার শেষ দিন ধরেই ঘরমুখী হচ্ছে এবং এতদিন যারা আসলে বিভিন্ন কারণে বাড়িতে যেতে পারেনি তারা কিন্তু আসলে সবকিছু উপেক্ষা করেই এখন আসলে সব বাধা উপেক্ষা করে ছুটছে তার নিজ গন্তব্যের দিকে। এবং আমরা দেখছি কিন্তু প্রতিবারই যেটা দেখি আসলে এই সময় রেলওয়ের পক্ষ থেকে প্রতিবারই চেষ্টা থাকে যে এই যে ঝুঁকি নিয়ে যাত্রীরা যাচ্ছে এই ছাদে যাতে না উঠে, কিন্তু আসলে কিছু করার নাই। শেষ মুহূর্তে এসে যাত্রীরা কেউ কেউ আসলে ভিতরে না গিয়ে কিন্তু আসলে
চলেই আসেন যেভাবে হোক একটু জায়গা করে নেয়, এবং সেক্ষেত্রে তারা ছাদকেই বেছে নেয়। পাশাপাশি যে ট্রেনের যদি আমরা বলি সার্বিক ব্যবস্থাপনা, এই যে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি, ট্রেনের যে রেলওয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন, এবং এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অজ্ঞান পার্টি, মলম পার্টি, এ ধরনের কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু আমাদের চোখে পড়েনি বা আমাদের কানে আসেনি। পাশাপাশি যে ট্রেনের শিডিউলের কথা আমরা কিন্তু সকাল থেকে বললাম যে 17টি ট্রেন গেছে, সবই কিন্তু মোটামুটি নির্দিষ্ট সময়ের 30 মিনিট, সর্বোচ্চ 15 থেকে 30 মিনিটের মধ্যেই ছেড়ে গেছে। কেবলমাত্র রংপুর এক্সপ্রেস বাদে, রংপুর এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত আসেনি, এবং রংপুর এক্সপ্রেস প্রতিদিনই আমরা দেখি দেরি হচ্ছে। বাকি যদি সার্বিক চিত্র বলি আমরা, রেলের মানুষজন এত ভিড়ের মধ্যে তারপরও তারা বলতে গেলে তারা যাচ্ছে বাড়িতে, এবং তারা মোটামুটি কষ্ট হলেও তাদের সব কষ্ট মেনে নিয়ে স্বাচ্ছন্দ্যেই বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রামে রয়েছে সহকর্মী পার্থ প্রতিম, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ রাশেদ। সকাল থেকে কিন্তু আমরা দেখছি একটির পর একটি ট্রেন কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আসলে শেষ মুহূর্তে এখনো পর্যন্ত যারা চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি বা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, তাদের যে পরিবার রয়েছে, পরিবারের উদ্দেশ্যে ঈদ করার জন্য আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ঠিক যারা যাত্রী সাধারণ রয়েছে তারা এক একটি ট্রেন ধরে তাদের যে গন্তব্যস্থল সেখানে তারা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখতে পেয়েছি 23-24 তারিখ যে ধরনের ভিড় ছিল তার থেকে কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে শেষ মুহূর্তে, বিশেষ করে যাদের কাজের জন্য বা বিভিন্ন কারণে চট্টগ্রাম ছাড়তে পারেনি তারাই আজকে কিন্তু মূলত চট্টগ্রাম ছাড়ছে। তো সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম রেল স্টেশন রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে আজকে এখনো পর্যন্ত 22টি ট্রেন চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল থেকে রাত পর্যন্ত। সেক্ষেত্রে দুটি স্পেশাল ট্রেন রয়েছে, 11:30 একটি চাঁদপুরের উদ্দেশ্যে, 3:30টায় তাও চাঁদপুরের উদ্দেশ্যে দুটি স্পেশাল ট্রেন। কিছুক্ষণ আগে 1 মিনিট আগে একটি ট্রেন ছেড়ে গেছে, সেটি কর্ণফুলী এক্সপ্রেস লোকাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গেছে। এর আগে সকাল থেকে কিন্তু সুবর্ণ এক্সপ্রেস ঠিক সকাল 7টায়, এছাড়া বিজয় ময়মনসিংহের উদ্দেশ্যে, এরপরে কিন্তু সাগরিকা এক্সপ্রেস সহ অন্যান্য যেসব ট্রেন রয়েছে সেগুলো কিন্তু নির্ধারিত সময়ে চট্টগ্রাম রেল স্টেশন ত্যাগ করছে। সেক্ষেত্রে রেলওয়ের যিনি ম্যানেজার চট্টগ্রামের, তিনি আমাদেরকে জানিয়েছে তারা ভেবেছিল 23-24 তারিখ প্রচুর ভিড় হবে, কিন্তু আজকে কিন্তু সবচেয়ে বেশি ভিড়, এমনটি তিনি বলছেন। তিল ধারণের ঠাঁই ছিল না। আমরাও দেখতে পেয়েছি ট্রেনের ভিতরে প্রচুর যাত্রী, তারা বিভিন্ন গন্তব্যস্থলে যাচ্ছে। এছাড়া কিন্তু ট্রেনের উপরে যাত্রী সাধারণ অনেকটা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে। তারপরে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে অন্তত এই যে কর্মব্যস্ত এই জীবনে, যান্ত্রিক জীবনে কিছুটা আনন্দের জন্য তারা এই যে দুটি ঈদ রয়েছে, এই দুটি ঈদই কিন্তু বন্ধে পরিবার পরিজনের সাথে ঈদ পালন করতে চায়। আর সেই কারণে কিছুটা ঝুঁকি নিয়ে হলেও তারা চায় যে নির্ধারিত সময়ে তারা বাড়িতে পৌঁছাতে, এবং যদি আগামীকাল ঈদ হয় সেই ঈদটুকু অনেকটাই শান্তিপূর্ণভাবে তারা অনেকটা আনন্দের সাথে পরিবার পরিজনের সাথে ঈদ পালন করতে চায়। সেই কারণেই কিছুটা দুর্ভোগ, কিছুটা ঝুঁকি নিয়ে হলেও তারা চায় যে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে ঈদের আনন্দ কাটাতে। আর এক্ষেত্রে আমরা যদি বলি রেলওয়ে কর্তৃপক্ষ, এখানে র্যাব রয়েছে, এখানে আনসার বাহিনী রয়েছে, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী রয়েছে। এছাড়া 54টি ক্লোজ সার্কিট ক্যামেরা এখানে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে। এখানে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, যাতে যাত্রী সাধারণ যারা রয়েছে তারা নির্বিঘ্নে চট্টগ্রাম রেল স্টেশন ত্যাগ করতে পারে, যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া যাতে টিকিট কালোবাজারি না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু রেলওয়ের নিরাপত্তা বাহিনী, রেলের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং রেলের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে আমরা দেখেছি প্রতিটি ট্রেন না ছাড়া পর্যন্ত তারা কিন্তু ট্রেনের সামনেই অবস্থান করে, এবং যারা যাত্রী সাধারণ ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে যাতে কোনো যাত্রী না যায়, কারণ অতিরিক্ত ঝুঁকি নিয়ে গেলে সেক্ষেত্রে জীবনহানির আশঙ্কা থাকতে পারে। সেক্ষেত্রে তারা বলছে হ্যাঁ সবাই যাবে, কিন্তু সেক্ষেত্রে যাতে ঝুঁকিটা বেশি না নিয়ে সবাই বাড়িতে পৌঁছায়, সেই বিষয়টি যাতে ঠিক থাকে তেমনটি তারা এখানে যারা ঝুঁকি নিয়ে বিভিন্ন বাড়িতে যাচ্ছে তাদেরকে তারা বোঝানোর চেষ্টা করছে, এমনটি আমরা এখানে দেখেছি। আর যদি সাধারণ মানুষের কথা বলি, এখানে কিন্তু সবাই সকাল থেকে বিভিন্ন যে ট্রেনগুলো গেছে সেখানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা চট্টগ্রাম এই রেল স্টেশন ত্যাগ করছে, যাতে আগামীকাল যদি ঈদ হয় সেই ঈদটুকু পরিবার পরিজনের সাথে অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, অনেকটা আনন্দের মধ্য দিয়ে তারা পরিবার পরিজনের সাথে পালন করতে পারে, এই বিষয়টি তারা মাথায় রেখেই চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানে ত্যাগ করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। দর্শক, রেলে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে রিপোর্টার রাশেদ লিমন এবং চট্টগ্রাম রেল স্টেশন থেকে পার্থ প্রতিম বিশ্বাস।
ঈদ যাত্রার আজ পঞ্চম দিন হলেও ভোর থেকেই সড়ক ও নৌপথেও রয়েছে বাড়ির পানে ছুটে চলা মানুষের ঢল। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন শাফিন জাহিদ এবং সদরঘাটে আছেন মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মাহমুদ রাকিবের কাছে। রাকিব, টার্মিনালে যে উপচে পড়া ভিড় ছিল এবং ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক ছিল এই পন্টুনে, তা কিন্তু এখন আস্তে আস্তে কিছুটা হলেও কেটেছে। কারণ আপনি জানেন যে বেশ কিছু স্পেশাল লঞ্চ ব্যবস্থা করেছিল বিআইডব্লিউটিএ এবং মালিক সমিতি মিলে। সেই লঞ্চগুলো কিন্তু বরিশাল, হুলারহাট, বিভিন্ন জায়গায় কিন্তু ছেড়ে গিয়েছে। আপনি দেখছেন এখনো কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় রয়েছে এই সদরঘাট পন্টুনে এবং 22টি পন্টুনে এখনো পর্যন্ত লঞ্চ অবস্থান করছে। বিশেষ করে আমরা আপনাকে জানিয়েছিলাম সকাল থেকেই যে হাতিয়া, বেতুয়া, কালাইয়া, লালমোহন, পাতারহাট, ভোলা, ঘোষেরহাট, দৌলতখা, বোরহানুদ্দিন, মনপুরা, মূলত এসব জায়গায় অর্থাৎ পটুয়াখালী এবং ভোলার আশপাশের যে জেলা বা থানা শহরগুলো রয়েছে সেসব জায়গায় যে ভিড় ছিল তা কিন্তু এখন আস্তে আস্তে সেসব জায়গার লোকজন নিজে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার জন্য লঞ্চ পেয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে করে লঞ্চ চড়ে বাড়ির দিকে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ লঞ্চ কিন্তু আসলে দিতে পারছে না বিআইডব্লিউটি এবং তারা কিন্তু মালিক পক্ষকে ফোন করে করে বলছেন যাতে তারা তাদের যেসব লঞ্চ বিশেষ সার্ভিসের জন্য রাখা হয়েছে সেগুলোতে করে যাতে পন্টুনে এসে যাত্রীদেরকে পারাপার করে সেই জন্য কিন্তু তারা তাদেরকে অনুরোধ করছেন এবং সে অনুযায়ী মূলত মালিকরা এসেও কিন্তু যাত্রীদেরকে নিজ নিজ গন্তব্যে নিয়ে যাচ্ছেন। আপনি দেখছেন যে সদরঘাটে কিন্তু পুরো পন্টুনেই কিন্তু ভালো পরিমাণ এখনো লোক রয়েছে, লোকের চাপ রয়েছে এবং এই চাপ কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে। বিশেষ করে দুপুর 2টার পর কিন্তু এই সদরঘাটে আর তিল ধারণের ঠাঁইও থাকবে না বলে কিন্তু ধারণা করা হচ্ছে। আরেকটি তথ্য আমি আপনাকে জানিয়ে দেই, সদরঘাট থেকে যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে তার কিন্তু কোনোটাই কিন্তু অতিরিক্ত যাত্রী ছাড়া যাচ্ছে না। অর্থাৎ প্রতিটি লঞ্চের ছাদ বা কেবিনের আশপাশের যে সামনের জায়গাগুলো রয়েছে, করিডোর রয়েছে, বারান্দা রয়েছে, সব জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় রয়েছে। আপনি দেখছেন এই যে লঞ্চটি রয়েছে এমভি ধুলিয়া 1, এই লঞ্চে কিন্তু এখন প্রচুর সংখ্যক মানুষ রয়েছে এবং বলা হচ্ছে যে লঞ্চগুলো যখন ভর্তি হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু লঞ্চগুলো সঠিক টাইমে ছাড়া হচ্ছে না। যদিও বিআইডব্লিউটিএ এবং বিএডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টররা কিন্তু আমরা দেখেছি বারবার গিয়ে তাদেরকে ছাদের যাত্রী নামিয়ে দিচ্ছেন এবং সঠিক সময়ের জন্য ছাড়ার জন্য বলছেন। সেই নির্দেশনাগুলো কিন্তু লঞ্চ মালিকরা খুব বেশি শুনছেন তাও কিন্তু নয় এবং এখানে কিন্তু বারবার আপনি এখন শুনছেন মাইকে কিন্তু বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই না ছাড়া হয়, কিন্তু সেই নির্দেশনা কিন্তু লঞ্চ মালিকরা বা লঞ্চ মাস্টাররা কিন্তু পুরোপুরি ছাড়ছেন না, মানছেন না। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখন কিন্তু প্রতিটি লঞ্চই মূলত স্পেশাল সার্ভিসের মাধ্যমে ছাড়া হচ্ছে এবং পটুয়াখালী, ভোলা, কালাইয়া, লালমোহন এসব জায়গায় আরো পর্যাপ্ত লঞ্চ দেওয়ার জন্য যাত্রীরা বারবার বিএডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের অনুরোধ করছেন। মোটামুটি আমার কাছে সদরঘাটে ঈদে ঘরমুখ মানুষের যে যাত্রা তার এই ছিল সবকিছু খবর। আমাদের সহকর্মী শাফিন জাহিদ আছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, আমরা একটু যেতে যাই তার কাছে। শাফিন। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাকিব, আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের মতো করে কিন্তু ঠিক তেমনিভাবে রাজধানীর অন্যতম একটি বড় বাস টার্মিনাল গাবতলী বাস টার্মিনাল, এখান থেকেও কিন্তু সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী কিন্তু নগরবাসী কিন্তু রাজধানী ছাড়ছেন প্রিয়জনের সাথে ঈদ কাটানোর উদ্দেশ্য করে। আপনাকে যদি এখনকার অবস্থা একটু দেখাই তাহলে আমি বলবো অপলা যে আপনি দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু যাত্রী কমে আসছে সকালের তুলনায়। অর্থাৎ সকাল থেকে এখানে আসার পরে যে পরিমাণ যাত্রী দেখেছিলাম আমরা যারা নগরবাসী ঢাকা ছাড়ছেন সেই তুলনায় কিন্তু ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী সংখ্যাও বাড়ছে এবং যারা বাস কাউন্টারে আছেন টিকিট বিক্রি করছেন তারাও বলছেন যে গত 2 দিনের 3 দিনের তুলনায় আজকে কিন্তু সকাল থেকে ভিড়টা তুলনামূলক কিছুটা কম ছিল, যদিও ঈদের ঘরমুখী মানুষের সংখ্যা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আজকে দেখা গিয়েছে। এবং এর অন্যতম কারণ হিসেবে বলছে যে রাস্তাঘাটে এবং সড়কে মহাসড়কে কিন্তু যানজটের অবস্থা খুবই ভালো এবং বলা যায় যে যানজটের অবস্থা নেই বললেই চলে এবং খুব ভালো অবস্থায় আছেন প্রতিটি বাস
ঠিক মতো ঠিক সময়ে আসছেন কাউন্টারগুলোতে এবং যাত্রী তুলছেন এবং যাত্রী তোলার পাশাপাশি কিন্তু সেখান থেকে ঠিক সময় কিন্তু আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখন বলা যেতে পারে যে প্রতিটি কাউন্টারগুলোতে কিন্তু একদম অলস সময় প্রায় বলাই যেতে পারে যে পার করছেন তারা, কারণ তারা জানেন যে যারা নগরবাসী ঢাকা ছাড়বেন তার ইতিমধ্যেই ঢাকা ছেড়ে গিয়েছেন। হয়তো আরো কিছু অল্প কিছু সংখ্যক যাত্রী কিছুক্ষণের মধ্যে ছাড়বেন এবং কিংবা আজকে সারাদিনের মধ্যে এই ঢাকা ছাড়বেন। এছাড়াও বলে রাখি অপলা যে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছেন প্রতিটি যাত্রীকে এবং তাদের যে কোনো অভিযোগ শুনছেন, অভিযোগ শোনার পাশাপাশি কিন্তু সব ধরনের অভিযোগ কিন্তু প্রতিকারও দিচ্ছেন এবং তারা বলছেনও যে এবং বলা যেতে পারে যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণের উপকার করছে এবং অভিযোগ শুনে এবং তাদের যে কোনো ধরনের অভিযোগগুলো কিন্তু প্রতিকারও করে দিচ্ছেন। তো অপলা বলা চলে যে রাজধানীর বাস টার্মিনাল আপনি জানেন যে এখান থেকে উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু প্রায় 40টিরও বেশি জেলাতে রাজধানীর নগরবাসী কিন্তু যাতায়াত করে। তো আজকের পরিস্থিতি কিন্তু খুবই ভালো এবং বলা যায় যে সবগুলো বাস নিয়ম অনুযায়ী এবং পর্যাপ্ত সময়ে কিন্তু পারাপার হচ্ছে। তো অপলা এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদে বাড়ি ফেরার মানুষের গল্প। পরবর্তীতে আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অপলা। দর্শক, বাড়ির পানে ছুটে চলা মানুষের খবর জানাচ্ছিলেন গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের রিপোর্টার শাফিন জাহিদ এবং সদরঘাট থেকে আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। এদিকে রাজধানীর নিম্ন আয়ের মানুষ ঝুঁকি নিয়েই ঈদ যাত্রায় ট্রাকে করে বাড়ি ফিরছেন। বাসের তুলনায় ভাড়া কম হয় এই বাহনটি বেছে নিচ্ছেন তারা। সুযোগ কাজে লাগিয়ে বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছেন ট্রাক চালকরাও। এদিকে মহাসড়কের ধীর গতির কারণে শনিবার সন্ধ্যার পর থেকে শিডিউল বিপর্যয়ে পড়ে বেশ কিছু বাস। ঘন্টার পর ঘন্টা কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর আরো জানাচ্ছেন বেলায়েত হোসাইন। রাজধানীর কারওয়ান বাজার এক পাশ দিয়ে ঢুকছে পণ্যবাহী ট্রাক, রাস্তার অপর পাশে এসে হয়ে যাচ্ছে যাত্রীবাহী। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের এই হুড়োহুড়ির উদ্দেশ্য কেবলই বাড়ি পৌঁছানো। নিম্ন আয়ের এই মানুষগুলো প্রিয়জনের সান্নিধ্য পেতে ভরসা যেন ট্রাক। জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেন তারা। বাসের টিকিট সংকট আর কম ভাড়ার কারণেই তাদের পছন্দ এই বাহন। বাসে গেলে 1200 টাকা, এই জন্য আমরা টাকার ব্যবস্থা নিচ্ছি, টাকা যাবো। গাড়ির জন্য 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি, গাড়ি নাই। গাড়ি পাইনি, ওই জন্য টাকা চলে যায়। বাসে 700, 800, 1000 টাকা ভাড়া, ট্রাকও যাচ্ছি আমরা 200 টাকা 100 টাকা করে। টাকা পয়সার সমস্যা, বাসে গেলে 1800 টাকা টিকিট আর টাকা যাচ্ছি 150-200 টাকা দিয়ে। ট্রাক চালকরাও বলছেন বাড়তি কিছু টাকা আয়ের জন্যই ফেরার সময় তারা নিয়ে যাচ্ছেন যাত্রী। আমি রাজশাহী থেকে কাঁচামাল নিয়েছিলাম কারওয়ান বাজারে, এখন যাওয়ার সময় আপনার লোক নিয়ে যাচ্ছে। মাল নিয়ে আসছি, এখন খালি গাড়ি যাচ্ছি, এর লেগে 100, 150, 200 যায়। এদিকে রাজধানীর গাবতলীতে তখনও ঘরমুখ মানুষের দীর্ঘ অপেক্ষা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সঠিক সময়ে বাসগুলো ছেড়ে গেলেও সন্ধ্যার পর থেকেই শুরু হয় শিডিউল বিপর্যয়। যাত্রীরা পড়েন দীর্ঘ ভোগান্তিতে। আমাদের আসার কথা ছিল 11:30-এ, হ্যাঁ, আর গাড়ি ছাড়বে হলো 11:55। আসছি তো আমরা অনেক আগেই। মাঝখানে আবার বললো যে 3 ঘন্টা, মানে 3টের সময় আসবে, আপনারা বাসায় যান, ঘুমান। রাত 9টার গাড়ি আগামীকাল সকাল 8টায় আসবে, এই নিয়ে আমরা বয়ে রয়েছি সারা রাত। 2টা বাজতে পারে, সেটাও মেনে নিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু 3টে একটু বড় হয়েছে না। 11 পর্যন্ত ওয়েট করতেছি, এখনো তো নেই। 12টা বাজে হলে 1টা বাজতেছে, তারপর কোনো গাড়ির কোনো খবর নাই। কাউন্টার কর্তৃপক্ষ অবশ্য এর জন্য দায়ী করেছেন মহাসড়কের তীব্র যানজটকে। গাড়ি রাস্তায় জ্যামে পড়ছে, জ্যাম ক্লিয়ার হলে গাড়ি আসবে। 3টার আগেও আসতে পারে অথবা 3টাও আসতে পারে। জ্যামের কারণে গাড়িগুলো ডিলে হচ্ছে, অল্প কিছু সক্রিয় হয়ে যাবে। রাস্তায় যে জ্যাম অনুমান করার মতো কোনো পরিস্থিতি নাই। দীর্ঘদিন পর নারীর টানে বাড়ি ফেরা, তাই এত কিছুর পরও কারো চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে ও পরে ফাঁকা ঢাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু নগরীর মূল সড়কেই নয়, আবাসিক এলাকাতেও থাকবে কড়া নজরদারি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসার মালিক, আবাসিক এলাকার নিজস্ব নিরাপত্তা সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সেলিম আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট।
মোহাম্মদ শহীদুর রহমান পুরো পরিবার সহ ঈদ করবেন বাড়িতে। বেশ কদিনের ছুটি, তাই ঢাকার বাসায় তালা দিয়েই এই উৎসব যাত্রা। ঢাকার একটি আবাসিক সোসাইটিতে থাকেন বলে বাসার নিরাপত্তা নিয়ে খুব একটা শঙ্কা নেই তার। আমি রংপুর যাচ্ছি আগামী 5-6 দিনের জন্য আর কি। আমাদের সোসাইটি আছে অগ্রণী কল্যাণ সমিতি, এদের সিকিউরিটি খুব মোটামুটি ভালো। তবে স্বস্তিতে নেই সোসাইটির বাইরে থাকা মানুষজনের। রাজধানীতে এমন মানুষের সংখ্যাই অসংখ্য। বাসায় তালা দিয়ে রেখেছি, এখন আমাদেরকে আসলে এটা রেখে দেওয়া হচ্ছে আল্লাহর উপর ভরসা করে। ঢাকা শহর মোটামুটি ফাঁকাই হয়ে আসতেছে। নিরাপত্তা ব্যবস্থা যদি একটু জোরদার করা হতো তাহলে একটু স্বস্তি পাওয়া যেত। ঈদের আগে প্রায় 1.5 কোটি মানুষের শহর ঢাকা প্রায় ফাঁকাই হয়ে যায়। এ সময় জানালার গ্রিল কেটে চুরি, ছিনতাই আর ডাকাতির সুযোগ খোঁজে অপরাধীরা। সেই অভিজ্ঞতার আলোকে বরাবরের মতো তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। এবার র্যাব পুলিশের পাশাপাশি মাঠে থাকবেন আনসার সদস্যরাও। আমাদের 4টি টিম থাকবে, সার্বক্ষণিক তারা তৎপর থাকবে। যে কোনো নাশকতামূলক বা যে কোনো অপতৎপরতায় খুব দ্রুত এই কুইক রেসপন্স টিম সাড়া দিবে। ঈদ পরবর্তী 1 সপ্তাহের একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা আমাদের গ্রহণ করা হয়েছে। আমি আবারও বলবো যে নগরবাসী আপনাদের যারা নিরাপত্তা ব্যবস্থা আছে সেটুকু অক্ষুণ্ণ অবশ্যই রাখবেন। ভাড়াটিয়ার তালা দেয়া বাসার নিরাপত্তা রক্ষায় বাড়ির মালিকরাও তৎপর রয়েছেন। আমাদের মোটামুটি প্রায় 150 সদস্য, বাড়িওয়ালা সবাই। আমরা সবাই ওই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আমরা একটু সচেতন। যে কোনো ধরনের সাহায্যে স্থানীয় থানাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মাত্র অল্প কদিনের ছুটি পেয়ে স্বজন সান্নিধ্যে যাওয়া মানুষগুলো আবারও জীবিকার শহরে ফিরে আসবেন সুস্থ হবে, এই চাওয়া নিশ্চয়ই অনেক বড় চাওয়া নয়। মাঝের এই সময়টায় নিরাপদ থাকুক ঢাকার আবাস। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত আদায়ের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ থেকে বাবলু আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর জঙ্গি হামলায় 2 কনস্টেবল সহ 4 জন নিহত হয়। এরপর এবারের ঈদ জামাত নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করে শঙ্কা। এসব বিবেচনায় রেখে এবছর শোলাকিয়া ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। মুসল্লিদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরা। মাঠের চারপাশে র্যাব পুলিশের পাশাপাশি নজরদারি থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত দিক নির্দেশনা প্রদানের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। এছাড়া সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবে। প্রত্যেকটা মানুষকে আমরা তল্লাশির মাধ্যমে মাঠের মধ্যে প্রবেশ করাতে চেষ্টা করব। সহস্রাধিক পুলিশের সদস্য এই নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আমরা আশা করি ইনশাআল্লাহ মুসল্লিরা আগের মতোই আর চেয়ে আরো নিরাপত্তা চাদর আবিষ্ট হয়ে ওনারা শান্তির সাথে এখানে নামাজ আদায় করবেন। এরই মধ্যে শেষ হয়েছে নামাজের কাতার তৈরির পাশাপাশি নতুন করে মসজিদ ও সীমানা দেয়াল রং করার কাজও চলছে। ময়দান ও তার আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান। প্রায় সবসময় আমরা কাদা থাকে, স্থায়ী একটা সমাধান ব্যবস্থা করলে হয়তো মুসল্লিদের জন্য নামাজ টামাজ পড়তে একটু ভালো হতো। শোলাকিয়া ঈদগাহ মাঠের যে প্রবেশ পথের রাস্তাগুলো আছে, ব্রিজ কালভার্টগুলো আছে, সেগুলোর কাজ ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি। এদিকে মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ঈদের দিন সকালে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভৈরব বাজার ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছবে 8টায় এবং ময়মনসিংহ থেকে 5টা 45, কিশোরগঞ্জ পৌঁছবে 8টা 30-এ। এবছর শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের 190তম জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছর দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লি দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার 10 গ্রামে নেই ঈদের আমেজ। ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব কর্মহীন বাসিন্দারা বঞ্চিত আনন্দ উৎসব থেকে। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের দখলকৃত গুলশানের বাড়িতে আবারও রাজুক অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে জানাতে মওদুদ আহমেদের বাড়ির সামনে রয়েছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুমন, আসলে আজ সকাল থেকে কিন্তু রাজুক গুলশান 2-এর যে মওদুদ আহমেদের যে বাড়ি ছিল সেই বাড়িটি কিন্তু ভাঙা শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি ভাঙার যে সরঞ্জাম সেগুলো বাড়ির মধ্যে ঢুকে গেছে এবং ভেতরের ওয়াল সহ বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে। আপনারা জানেন যে গত 8ই জুন এই বাড়িটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করা হয় আদালতের নির্দেশনা অনুযায়ী। আদালতের নির্দেশনায় ছিল যে এই বাড়িটি আসলে মওদুদ আহমদ
অবৈধভাবে দখলে রেখেছিলেন সেই ধরনের কথা কিন্তু আদালত থেকে বলা হয়, নির্দেশনা দেওয়া হয় এবং সেই রাজুককে নির্দেশ দেওয়া হয় যে এই বাড়িটি যেন তাদের দখলে নাই। সেই অনুযায়ী কিন্তু রাজুক এই বাড়ি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে উচ্ছেদ করে। এরপর পরে আপনারা জানেন যে মওদুদ আহমদ কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন, তিনি বিষয়টিকে সরকারের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন কথা বলেছেন। তারা বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তাকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তবে এই বাড়িটির মূল বিষয় হচ্ছে যে বাড়িটি 1960 সালে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ এহসান তিনি সেই রাজুকের কাছ থেকে এই বাড়িটি নিয়েছিলেন। এরপর 1965 সালে তার স্ত্রীর নামও এখানে অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন চলে যায়। তারপরে মওদুদ আহমদ এটি আমমুক্তার নামা করেন। যে আমমুক্তার নামা নিয়েই প্রশ্ন ওঠে আসলে সেটি ভুয়া কিনা। এরপর মামলা হয়, সেই মামলায় কিন্তু দুদক জিতে যায়। এরপর পরই মওদুদ আহমদকে এই বাসা থেকে উচ্ছেদ করা হয়। আমরা এখানে এসেছি সকালে, আসলে যে বাড়িটি ভাঙা হচ্ছে কিন্তু আমাদেরকে যারা গণমাধ্যম কর্মী আছি তাদেরকে কিন্তু এই বাড়ির কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ নিরাপত্তার কথা বলছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বে আমাদের দাঁড়াতে দিয়েছেন এবং যে পাশে মওদুদ আহমদের বাড়িটি ছিল সেই বাড়িটি এর পাশে যে রাস্তাটি, সেই রাস্তা কিন্তু একেবারে এখন বন্ধ করে রাখা হয়েছে। সেই পাশ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না, ইভেন কোনো মানুষজনকেও চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা যে গণমাধ্যম কর্মীরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই বেশ কয়েকজন পুলিশকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা সামনে যেতে না পারি। আমরা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, যে আমরা গণমাধ্যম কর্মীরা বলার চেষ্টা করেছি যে আসলে যে লিগ্যাল ভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যেহেতু বাড়িটি ভাঙার কাজ করা হচ্ছে সেহেতু আমরা সেই বাড়িটির ছবি নিতে চাই। তারা বলেছেন যে আসলে পরবর্তী পরিস্থিতি তাদের উচ্চ পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেই তারা আমাদের হয়তো কাছাকাছি যেতে দেবেন। সেই সময়টাতে আমরা কিন্তু এই বাড়ি ভাঙার যে কার্যক্রম চলছে সেই ছবিটি হয়তো আপনাদের সামনে দেখাতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আমরা এখানে আছি, যে বাড়ি ভাঙার যে কার্যক্রম চলছে সেটি আমরা দেখছি, আর এখান থেকে পরবর্তীতে আরো সর্বশেষ জানিয়ে দেবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের দখলকৃত গুলশানের বাড়িতে আবারও রাজুক অভিযান পরিচালনা করছে। আর এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। ঈদ আনন্দে শুভেচ্ছা বিনিময়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এই ধর্মীয় উৎসবকে অরাজনৈতিক আবহে উদযাপনের পক্ষেই মত দুই দলেরই শীর্ষ নেতাদের। তবে এই উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে সম্পর্কের বন্ধন সামনের দিনে রাজনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। রমজানের শুরু থেকেই আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে। এসব ইফতার মাহফিলের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মিলিত হন রাজনৈতিক দলগুলোর নেতারা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের এই মাহফিলে রাজনৈতিক আলাপও এখন নিয়মিত ঘটনা। রমজান শেষে দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়েও কি থাকবে রাজনীতির ঢেউ? ধর্মকে নিয়ে আসলে রাজনীতির মধ্যে সবসময় টানাটা যৌক্তিক না, এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাই না। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, উৎসব উৎসবের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যও মত দিলেন অরাজনৈতিক পরিবেশে ঈদ উদযাপনের পক্ষে। এই ঈদটা হচ্ছে একটা আনন্দঘন পরিবেশে এই যে মিলনটা হয়, সেটা অনেকটা রাজনীতির স্বাভাবিক কার্যক্রমের কর্মসূচির বাইরের একটি ঘটনা। সুতরাং এটার একটা ভিন্ন দিক আছে। উদযাপন অরাজনৈতিক হলেও ঈদ উৎসব মানুষের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বন্ধন দৃঢ় করবে বলে মনে করেন উভয় দলের নেতারা। ঈদ হচ্ছে আমাদের ধর্মীয় একটা উৎসব, তবে এর মধ্যে দিয়ে সকলের সাথে একটা সম্পর্ক তৈরি হয় বা একটা দেখা সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়। সেই ক্ষেত্রে সম্পর্কটাকে আর একটু ঝালাই হয়ে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক রাজনীতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সম্পর্ক শুধু নেতা কর্মী নয়, সাধারণ মানুষও একইভাবে সবার সাথে। এটা তো রাজনীতির একটা চরিত্র, যে মানুষকে নিয়ে তো রাজনীতি। মানুষের সঙ্গে সম্পর্কের মাত্রায় ভোটের রাজনীতিতে প্রভাবক হিসেবে দেখা দেয় বলে মনে করেন এই রাজনীতিক নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।
ভয়াবহ পাহাড় ধসের সাথে রাঙামাটি জেলার পর্যটন শিল্পে ধস নেমেছে। সুউচ্চ পাহাড়গুলোর চূড়া ধসে পড়ায় সড়ক যোগাযোগ এখনো পুরোদমে চালু হয়নি। বিভিন্ন হোটেলে ঈদের অগ্রিম বুকিংও বাতিল করছেন অনেকে। এ অবস্থায় আসন্ন ঈদে রাঙামাটি পর্যটক শূন্য থাকার আশঙ্কায় দিন কাটছে হোটেল মোটেল মালিক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। হেফাজত সবুজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন নূরজামাল আতিক। প্রকৃতির অপার লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা। পাহাড় ঘেরার পাশাপাশি এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেকের অবস্থান এখানে। রয়েছে অসংখ্য প্রাকৃতিক ঝর্ণা। এই পাহাড়, লেক ও ঝর্ণা দেখার জন্য বছরের পুরোটা সময় রাঙ্গামাটিতে পর্যটকের ভিড় লেগেই থাকে। কিন্তু গত 13 জুন ভয়াবহ পাহাড় ধসে চরম বিপর্যয় নেমে এসেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পে। অধিকাংশ পাহাড় ভেঙে পড়েছে। বিপর্যস্ত সড়ক যোগাযোগ পুরোদমে চালু হয়নি। রাঙ্গামাটি সদর থেকে পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে অন্তত 10টি স্থানে লাল পতাকা লাগানো হয়েছে। সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় গত 10 দিনে একজন পর্যটকেরও দেখা মেলেনি এখানে। অথচ পর্যটন শিল্প এখানকার মানুষের প্রধান জীবিকা। বেচা কিনাও নাই, কাস্টমারও নাই। কারণ এখন ওই রাস্তাঘাট খারাপ না, ওইটা ভেঙে গেছে, এই জন্য মানুষ আসতে পারতেছে না। ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে আর কি, বেচা কিনা হচ্ছে না। বেচা কিনা একদমই কম। আর ঈদের মধ্যে তো আমরা তো একদম বনিই করতে পারতেছি না এখন। প্রতি বছরই ঈদের ছুটিতে ভ্রমণকারীরা ছুটে আসেন রাঙ্গামাটিতে। অনেকেই হোটেল মোটেল ঈদের জন্য অগ্রিম বুকিং দিয়েও রেখেছিল। কিন্তু পাহাড় ধসের পর এই জনপদে মানবিক বিপর্যয় নেমে আসায় অধিকাংশ বুকিং বাতিল করা হয়েছে। এখন অবস্থা অনেক খারাপ, পর্যটক শূন্য বললে চলে। এখন আমাদের যা অ্যাডভান্স বুকিং ছিল তাও অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। যেহেতু রাস্তা চালু হয়েছে সেক্ষেত্রে আমাদের যারা রাঙামাটিতে বেড়াতে তারা অবশ্যই আসবে। ভেঙে পড়া রাস্তা সহ সবগুলো স্থাপনা পুনরায় সংস্কার করে পর্যটন শিল্পকে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে বলে মনে করেন পৌর মেয়র। রাস্তা ভেঙে গেছে, লেক সাইড ভেঙে গেছে, এগুলো হয়তো আবার নতুন আঙ্গিকে যখন তৈরি করা হবে হয়তো পর্যটন সেক্টরটা অর্থাৎ পর্যটন নগর হিসেবে একটি পূর্ণতা পেতে পারে। পাহাড় ধসের পর 9 দিন বন্ধ থাকলো গত বৃহস্পতিবার চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে অনুমতি রয়েছে শুধুমাত্র হালকা যানবাহন চলাচলের। রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রতীক হিসেবে চিহ্নিত এই ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজ দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা রাঙ্গামাটিতে ছুটে আসেন। কিন্তু ভয়াবহ পাহাড় ধসের পর খোদ এই ব্রিজটি ঝুঁকির মধ্যে পড়েছে। আগামীতে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ কতটা পর্যটক আকর্ষণ করতে পারে তাই এখন দেখার বিষয়। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত। গ্রামের নাম রতনপুর। নাম শুনে মনে হতেই পারে রত্নে ভরপুর, কিন্তু 8-10টি গ্রামের মানুষের অভাবকেও হার মানায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুরের এক একটি পরিবারের দুঃখগাথা, কষ্টের গল্প। যেখানে ঈদ পূজার মতো কোনো পার্বণেও থাকে না আনন্দ উৎসবের এতটুকু ছোঁয়া। অভাবী এই জনপদ নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। মাছ গোস্ত এটা সেটা মানুষ খাবে না, যারা জোগাড় পাইবে তারা তো খাবে, ছেলে মেয়ে একসাথে করিয়ে। আর আমরা জোগাড় ভাবা নেই, আমরা কোথা থেকে খাম বাবা। দুঃখ কষ্টের বর্ণনা দেওয়ার সময় বারবার সর্বনাশা ব্রহ্মপুত্রের দিকে তাকাচ্ছিলেন রতনপুরের স্বামীহারা ইয়ারন্নেছা। ব্রহ্মপুত্র নদের পেটেই গেছে তার ভিটে মাটি, বাড়িঘর। রতনপুরের বাঁধে আশ্রিত অন্যদের গল্প ভিন্ন নয়। একে তো নদী ভাঙনে নিঃস্ব, তার উপর কোনো কাজকর্ম না থাকায় ঈদের কোনো প্রস্তুতি নেই এই জনপদে। ঈদের সেনেরা গোস্ত খেলে তা তো নাই, ভালো মন্দ পিন্দের পাইনে, শৈলপলক পোশাক দিয়ে পাইনে। মানুষের দিন মজুরি আনা কাম দেয়, আড়াইশো চাউল দেয়, ওকে শৈলপলকে খিলেই না, নিজে খাই। ইচ্ছে থাকলেও অর্থের অভাবে সহায়তা করা সম্ভব হচ্ছে না দাবি করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন এই মানুষগুলোর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। সরকারের কাছে আমাদের দাবি, তারা যে এখন বেকার তাদের জন্য কি করা যায়, কোনো কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় কিনা। আমরাও চাই যে কর্ম মানুষের পাক, এবং সাধারণ মানুষও, অসহায় মানুষেরও চায় যে আমরা হাত পাতবো না। তবে জেলার শীর্ষ এই কর্মকর্তা নদী ভাঙন কবলিত মানুষগুলোর জন্য কর্মসংস্থানের পরিকল্পনা আছে দাবি করে তাদের জন্য ভিজিএফ কর্মসূচি চালু করা হয়েছে। বাঁধের কাছাকাছি যারা দরিদ্র পরিবার আছেন বা চরাঞ্চলে যারা দরিদ্র পরিবার আছেন সেই পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই আমরা উপকারভোগী বাছাই করেছি এবং ভিজিএফের ক্ষেত্রেও তাদেরকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রতনপুর গ্রামের ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নদী ভাঙনের শিকার প্রায় 200 পরিবারের বসবাস। তবে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় ভাঙন কবলিত নিঃস্ব মানুষের সঠিক কোনো পরিসংখ্যান কারো কাছেই নেই। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। উৎসবের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব যেমন আছে, তেমনি রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। আর আমাদের দেশের অর্থনীতির একটি বড় অংশ আবর্তিত হয় এই উৎসবকে ঘিরে। এ সময় দেশের অর্থনীতিতেও আসে বিশেষ গতি। ব্যবসায়ীদের মতে ঈদ কেন্দ্র করে সারা দেশে 1.5 লাখ কোটি টাকারও বেশি আর্থিক লেনদেন হয়ে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, উৎসবকে কেন্দ্র করে দেশের সার্বিক চাহিদা বাড়ায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসে, যা পুরো বছরকেই প্রভাবিত করে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 12 মাসে 13 পার্বণের দেশ বলা হয় বাংলাদেশকে। ঈদ, পূজা কিংবা বড়দিন, সব ধর্মীয় উৎসবই এখানে পালন করা হয় সমান তালে। তবে সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমানদের ধর্মীয় উৎসবের 2 ঈদকে ধরা হয় প্রধান উৎসব হিসেবে। আর এই উৎসবকে কেন্দ্র করেই দেশে সবথেকে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। সাধারণত ঈদ উল ফিতরে সবথেকে বেশি অর্থ ব্যয় হয় পোশাক কেনাকাটায়। ব্যবসায়ীদের তথ্য মতে এই ঈদকে কেন্দ্র করে প্রায় 36,000 কোটি টাকার পোশাক বিক্রি হয় সারা দেশে। দুটা ঈদকে সামনে রেখে 6 মাস আগে থেকেই ব্যবসায়ীরা একটা প্রস্তুতি রাখে। 1,50,000 থেকে 80 লাখ কোটি টাকার সারা বাংলাদেশে একটা বাণিজ্য হয়, আর ঢাকাতে তার সিংহ অংশ হয়। পোশাকাতে 36,000 কোটি টাকার মতো সারা বাংলাদেশে কেনাবেচা হয়। এদিকে ঈদ উপলক্ষে বাস, ট্রেন আর লঞ্চে করে ঢাকা ছাড়েন 1/2 কোটিরও বেশি মানুষ। ফলে একটি বড় অঙ্কের অর্থ লেনদেন হয় এই পরিবহন খাতে। এছাড়া ঈদে বাড়ে পণ্যের পরিবহনও। ব্যবসায়ীদের তথ্য মতে শুধুমাত্র বাস ও মিনি বাসের ভাড়া বাবদ ঈদের সময়টায় লেনদেন হয় 800 কোটি টাকারও বেশি। বাস, মিনি বাস আছে, দৈনিক 225 কোটি টাকা লেনদেন হয়। তার মধ্যে যদি আপনি 4 দিনের হিসাব ধরেন তাহলে 800, 850 কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে দেশের মোট বার্ষিক উৎপাদন 22 লাখ কোটি টাকার একটি বড় অংশই আবর্তিত হয় এই ঈদকে ঘিরেই। তাই উৎসবকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে আসে বাড়তি গতি। ঈদের ক্ষেত্রে কিছু কিছু খাতভিত্তিক ভাবে আমাদের একটা ইতিবাচক প্রভাব আসে। গ্রাম থেকে অনেক শ্রমিক শহরে আসেন একটা আয়ের ক্ষেত্রে, ফলে একটা মোবিলিটি তৈরি হয়। সার্বিকভাবে এটা অর্থনীতির ভিতরে যেই আমরা বলি একটা ব্যালেন্স শহর এবং গ্রামের ভিতরে, সেটা তৈরিতেও সাহায্য করে। অন্যান্য দেশে উৎসবকে কেন্দ্র করে পণ্যের মূল্য কমে আসলেও বাংলাদেশে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। তাই উৎসব কেন্দ্রিক পণ্যের বাড়তি মূল্য নিয়ন্ত্রণ সহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক থাকা জরুরি বলে মত অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। সকালে মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামিত করেন স্থানীয় পীর আব্দুল মাওফিক চৌধুরী। এতে জেলার কয়েকশো মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। আলাদা ব্যবস্থা থাকায় নারীরাও জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া চাঁদপুরের 40টি, পটুয়াখালীর 25টি, মাদারীপুরে 25টি ও দিনাজপুরের 5টি উপজেলার বিভিন্ন গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হয়। দেশের বাইরের একটি খবর। ব্রিটেনের পূর্ব লন্ডনের একটি 4তলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন প্রায় 2 ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। স্থানীয় সময় শনিবার বিকেলে তুরিন স্ট্রিটের ওই ভবনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দমকল বাহিনীকে খবর দেয় এর বাসিন্দারা। পরে নিরাপদে ভবনটির ভেতরে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনা হয়। লন্ডন থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। পূর্ব লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত বেথলান গ্রিনের টুরিন স্ট্রিটে শনিবার বিকাল 5:30টার দিকে 4তলা বিশিষ্ট আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভবনটিতে 16টি পরিবার ছিল, যাদেরকে আগুন লাগার কিছুক্ষণ পরে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয় এবং পার্শ্ববর্তী বেথলান গ্রিন একাডেমিতে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। পুরো এলাকাটি পুলিশ ঘিরে ফেলেছে। টুরিন স্ট্রিট বিল্ডিংয়ে আগুন লাগায় আমরা নিয়ারেস্ট যারা আছি সংলগ্নের মধ্যে আছি। কেনসিংটনের পর যে মাত্র কিছুদিনের পরে যে ঘটনা ঘটলো আসলে খুবই ভয়ের, বিশেষ করে যারা
যারা আমরা উপরের তলাতে থাকি, 7 তলা 8 তলা বা 10 তলাতে থাকি, আমরা অত্যন্ত ভয়ের মাঝে আছি। ধারণা করা হচ্ছে 3 তলা যে রান্নাঘর রয়েছে সেখান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসিন্দারা মনে করছেন যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যে ধরনের মেটেরিয়াল এখানে ব্যবহার করা হয়েছে সেটির মধ্যেই অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারবার ঘটছে। রুফে যে মেটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে এগুলো হয়তো ফ্লেমেবল আইটেম না হলে এইভাবে এত দ্রুত আগুন বিল্ডিং এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার কথা নয়। কয়েকদিন আগে আমাদের বিল্ডিং এ কাজ করাইছে ভিতরে এই ফোম টম দিয়া, এখন কখন ফোম জ্বলে কি হয় আমরা তো কিছুই বুঝি না। গ্রিনফিল্ড টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কিছুদিন পরে পূর্ব লন্ডনের আরেকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা সেটা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেটি কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলা হলো। আজকের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি নিভাতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় চেষ্টা চালাতে হয়েছে দমকল বাহিনীকে। লন্ডনের ব্যাটলান গ্রিন থেকে শোয়েব কবির, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে আজও বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখী মানুষের স্রোত। আনন্দ যাত্রায় ঝক্কি হলেও নেই অভিযোগ। ফাঁকা ঢাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়, কড়া নজরদারিতে আবাসিক এলাকা। বাড়ির মালিক সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও তৎপর থাকার আহ্বান ডিএমপির। 190তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিশেষ ট্রেন। ঈদ শুভেচ্ছা বিনিময়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। আগামী দিনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। এবং বিএনপি নেতা মওদুদ আহমেদের দখলকৃত গুলশানের বাড়িটি ভেঙে ফেলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।